আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। জাতির পিতার অবমাননা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সরকারি কর্মকর্তাদের। বঙ্গবন্ধু বিরোধী কর্মকাণ্ড প্রচলিত আইনে মোকাবেলার ঘোষণা। স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে, অভিযোগ ব্যবসায়ীদের। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে সতর্ক থাকার পরামর্শ। ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নের সাফল্যের দাবি, ঘরে ঘরে ইন্টারনেট সেবায় ফাইবার অপটিক্যাল কেবল সংযোগের ঘোষণা। ঝিনাইদহের মহেশপুরে ফুল আবাদে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে সাফল্য, মাঠ পর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তা চান কৃষক। এবং বঙ্গবন্ধু টি-20 কাপের রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকাকে 2 রানে হারিয়ে প্লে অফে বরিশাল, দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচ সেরা নাঈম শেখ। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের নিয়ে অনলাইন সম্মেলনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর অবমাননা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে 29টি বিসিএস ক্যাডার সার্ভিসের সমন্বয়ে গঠিত সরকারি কর্মকর্তা ফোরাম। রাষ্ট্র, স্বাধীনতা, সংবিধান এবং বঙ্গবন্ধু বিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রচলিত আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন বিসিএস কর্মকর্তারা। রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানাতে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে জড়ো হন 29টি বিসিএস ক্যাডার সার্ভিস অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তারা। সেখান থেকে সম্মেলন কেন্দ্রের ভেতরে গিয়ে যোগ দেন জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান নামের প্রতিবাদ সমাবেশে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিসের কর্মকর্তারা বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশ সমার্থক শব্দ, ধর্মান্ধতার নামে তার অসম্মান মেনে নেওয়া যায় না। আমার সংবিধান বলেছে বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, এমন নেতা হাজার বছর ব্যাপী আমাদের জাতির কাছে থাকবে, ভাস্কর্যের মাধ্যমে থাকবে। এই যে আঘাতটা করা হয়েছে, এটা শিল্প, সাহিত্য, সংস্কৃতির চাইতে অনেক বড় আঘাত। আপনারা জাতির কাছে ক্ষমা চান, কারণ ভাস্কর্য অন্য জিনিস, মূর্তি অন্য জিনিস। অধস্তন আদালতের বিচারকগণ সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থাকবে। বক্তারা অভিযোগ করেন, দেশ যখন সামনের দিকে এগোচ্ছে তখন তাকে পেছনের দিকে টেনে ধরা হচ্ছে। তাদের প্রশ্ন, কারা এবং কোন স্বার্থে দেশকে মৌলবাদী চরিত্রের তকমা দেওয়ার চেষ্টা করছে? বঙ্গবন্ধু আমার দেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন আমাদেরকে, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, ভাষার স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বিধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করব। বাঙালির হাজার বছরের ইতিহাসে বীরত্বের কি ইতিহাস আছে আমরা কি জানি না, অথচ বঙ্গবন্ধুর কারণে কিন্তু আমরা বীর বাঙালি খেতাব পেয়েছি। আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হতে যাচ্ছে, আমরা পালন করছি। আমরা সুবর্ণ জয়ন্তী পালনের দিকে যাচ্ছি। সেই সময়ে এই অশুভ প্রয়াস, সেটাতে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু আমি মনে করি শুধুমাত্র কর্মকর্তা নয়, সচেতন মানুষ হিসেবেও কিন্তু আমরা পিছনে থাকব। দেশের স্বার্থে সকল ধরনের অপপ্রয়াস একসাথে মোকাবেলা করার অঙ্গীকার করেছেন সরকারি কর্মকর্তা ফোরামের নেতারা। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।
ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। দেশের উন্নয়ন যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন শাকের আদনান। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন সহ নানা কর্মসূচিতে বিক্ষুব্ধ সারা দেশের মানুষ। তারই ধারাবাহিকতায় রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর মানববন্ধন। কতিপয় কিছু ব্যক্তি তাদের ব্যক্তিগত স্বার্থ লক্ষ্যে যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে ভুল পথে দেওয়ার জন্য, ভুল শিক্ষা দেওয়ার জন্য বিএনপি জামাতের 20 দলীয় জোটের অংশ নেতৃবৃন্দ আমাদের সম্মানিত আলেম সমাজের লিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মানববন্ধনে ব্যবসায়ী নেতারা বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সেই ষড়যন্ত্রকারীরাই আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করে আসছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আক্রমণ করা হয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণ। এদেশের মানুষ, এদেশের ব্যবসায়ী এটা কোনোভাবেই মেনে নেবে না। এখন রাজনীতি দুর্বল বিদায় ধর্মের হাতে হাত দিয়ে আমাদের দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে। 1 ঘন্টার ওই কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ভবিষ্যতে যাতে কেউ এই বঙ্গবন্ধুর প্রতি অবমাননা করতে না পারে তার জন্য যে নির্দেশ প্রদান করবেন আমরা সবাই তার সাথে একাত্মতা প্রকাশ করি এবং আগামীতে আমরা সবাই প্রস্তুত আছি। ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক এবং বাহক হচ্ছে ভাস্কর্য। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি মহল অপব্যাখ্যা ও উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এই হামলা স্বাধীনতার উপরে, এই হামলা আমাদের 16 কোটি মানুষের উপরে। তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা করা যায় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলায় র্যালি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ আপডেট। ষষ্ঠ দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনুমোদনের পর 24 ঘন্টার মধ্যে দেশ জুড়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বড় ধরনের অগ্রগতি অর্জন করায় তা জাতীয়ভাবে বিতরণের মহড়া দিচ্ছে চীনের ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্ম। করোনা ভ্যাকসিনের আপডেট জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সুপারিশের পর ফাইজার বায়োনটেকের করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরবের পর এই টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। দেশটিতে 24 ঘন্টার মধ্যে টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I am thrilled to report that the FDA has authorized the Pfizer vaccine. যুক্তরাজ্য এবং রাশিয়ান বিজ্ঞানীরা মনে করছেন অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং স্পুতনিক 5-এর টিকা একসাথে করা হলে তা মানবদেহে আরও ভালো প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসবে। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তারা। মেক্সিকো সরকারের চিকিৎসা সুরক্ষা কমিশনও ফাইজার বায়োনটেকের টিকা জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহেই টিকা দেওয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি দেশে করোনা ভাইরাসের টিকা বিতরণে প্রয়োজনীয় অর্থ সহায়তা চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তহবিল গঠন ও টিকা সরবরাহে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও দাতা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। করোনা ভাইরাসের টিকা উৎপাদনে বড় ধরনের অগ্রগতি অর্জন করায় তা জাতীয় বিতরণের মহড়া দিচ্ছে চীনের ফার্মাসিউটিক্যাল সংস্থা সিনোফার্ম। চীনের করোনা টিকা জরুরি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে চীনা টিকার প্রথম চালান কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। দীর্ঘ অপেক্ষার পর ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ।
ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা ধারণা করছেন আগামী বছর শুধু করোনা টিকা বিক্রি করেই ৩,২০০ কোটি মার্কিন ডলার আয় করবে যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও মডার্না। চীনের করোনা টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নেওয়া তুরস্কের নন মেডিকেল স্বেচ্ছাসেবকদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ২৫টি তুর্কি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা চীনের সিনোভাক বায়োটেকের করোনা টিকার পরীক্ষায় অংশ নিয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই। করোনা ভাইরাসে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৭,০২০ জন। মৃত্যুর হার ১.৪৪। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩,১৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ ৪,১৭,৫০৩ জন। সুস্থতার হার ৮৫.৩৫। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১২,০৬৫ জনের এবং পরীক্ষা হয়েছে ১২,৬৩০। এই সময় শনাক্ত ১,৩২৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪,৮৯,১৭৮ জন। শনাক্তের হার ১০.৫২। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে দেশে প্রতি বছর ৫০ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছেন। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল রোগ বেড়ে যাওয়ায় এক্ষেত্রে সংখ্যা বাড়ছে। সেজন্য মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আরও বেশি কাজ করার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবসে সরকারের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট দেশের স্বাস্থ্য খাতের ব্যয়ের বিভিন্ন ধরন তুলে ধরে। পরিসংখ্যান অনুযায়ী দেশের চিকিৎসা খরচের ৬৭% রোগীকে বহন করতে হয়। ফলে প্রতি বছরই লাখ লাখ মানুষ দরিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন। দেশের বাইরে চিকিৎসা ব্যয় বাড়ার বিষয়েও উঠে আসে আলোচনায়। করছি বিদেশে যে আমরা চিকিৎসা করাতে যাচ্ছি, এই বাংলাদেশের মানুষ এর চেয়ে বেশি হয়ে যায় যে মেডিকেল এক্সপেন্সেস। ইটস ভেরি আনফর্চুনেট, কিন্তু আমরা করছি এবং বলা হচ্ছে যে এর 60% ব্যয় হচ্ছে ভারতে, ব্যাংকক এবং সিঙ্গাপুরে। আমরা যদি মানুষকে সেবার আওতায় না আনতে পারি তাহলে মানুষ বাঁচার জন্য বিদেশে যাবেই চিকিৎসা করতে। প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়া, বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো, চিকিৎসায় মাথাপিছু সরকারি ব্যয় বাড়ানো সহ স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়ানোর কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। আমাদের বাজেটের 1% কম পায় জিডিপি হেলথ সেক্টরে, যেটা অনেক দেশে অনেক বেশি, এবং পার ক্যাপিটা এক্সপেন্স বা খরচ আমরা কম করি। আমাদের সেটা আমরা দেখলাম হিসাবে এটা $50 হয় না, তার কিছুটা বেশি। অন্য দেশ কিন্তু অনেক বেশি করে, অনেক বেশি করে। আউট অফ পকেট এক্সপেন্স, যেটা আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ, 67% এখন আউট অফ পকেট এক্সপেন্স। তার 40% বেশি যায় হলো মেডিসিনে। আয়ু বেড়েছে, নন কমিউনিকেবল ডিজিজও বাড়ছে, এবং এটা লাইফ লং ডিজিজ, এবং এতে মানুষকে দরিদ্র করে দেয়। সেখানেই প্রোটেকশন দরকার। মন্ত্রী জানান, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে করোনা ভাইরাসের চিকিৎসায় আবাসিক রোগীর পেছনে গড়ে 1,30,000 ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নেওয়াদের পেছনে সরকার গড়ে 4 লাখ টাকা ব্যয় করেছে। অন্যান্য রোগের তুলনায় দেশে করোনা ভাইরাসে মৃত্যু কম হচ্ছে বলেও জানান তিনি। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, মুজিব শতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে ডিজিটাল অগ্রগতির কারণে করোনা সংকটেও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হয়েছে। ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি একথা বলেন। যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত, এই স্লোগানকে সঙ্গে নিয়ে এবার ডিজিটাল দিবস 2020 উদযাপন করা হচ্ছে। করোনাকালে মানুষকে সেবাদান অব্যাহত রাখার কারণে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি পর্যায় সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 14 জনকে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার 2020 দেওয়া হয়। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা ছিল তা শতভাগ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশ দিবসে তিনি বলেছেন, ঘরে ঘরে বিদ্যুতের মতো ইন্টারনেট সংযোগের জন্য ফাইবার অপটিক্যাল কেবল সংযোগ দেওয়া হবে। ইন্টারনেট সেবার দাম কমানোর কথাও বলেছেন তিনি। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস পালন। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু দিবসটির কর্মসূচি। করোনাকালে এবার ডিজিটাল বাংলাদেশ দিবসের প্রতিপাদ্য, যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন,
করোনার এই সময়ে ডিজিটাল বাংলাদেশের সুফল পাচ্ছে মানুষ। 12 বছরের যে আমাদের এগিয়ে যাওয়ার যে গল্প, সেটা কিন্তু এই 9 মাসে আমরা উপলব্ধি করতে পেরেছি। দেশের 17 কোটি মানুষ তারা টেলিমেডিসিনের সেবা পেয়েছে, 4 লক্ষ মানুষ। অপরদিকে প্রায় 20,000 শুনানি হয়েছে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে, এবং প্রায় 10 লক্ষেরও বেশি ই ফাইল সম্পন্ন হয়েছে। যখন 66 দিন আমাদের যে প্রশাসনিকভাবে দপ্তরগুলো বন্ধ ছিল, মন্ত্রণালয়গুলো বন্ধ ছিল, কিন্তু কাজ কিন্তু একটা দিনের জন্য বন্ধ হয়নি। দক্ষ মানব সম্পদ তৈরি এবং তথ্য প্রযুক্তির প্রসারে অবকাঠামো নির্মাণের কাজ চলছে। মন্ত্রী বলেছেন, সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছানোর চেষ্টা আছে সরকারের। শুধুমাত্র মোবাইল ইন্টারনেটের উপর নির্ভর করে কিন্তু আমাদের ফ্রিল্যান্সাররা বা প্রোডাক্টিভ কাজ করা সম্ভব নয়। এই কারণেই আমাদের লক্ষ্যটা হচ্ছে জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের যে টার্গেট, যে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে যেন আমরা ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারি। যেভাবে 100% বাড়িতে বিদ্যুতের আলোটা আমরা পৌঁছে দিতে পেরেছি, একই রকমভাবে আমরা ইন্টারনেটেরও ফাইবার অপটিক্যাল কেবলটা আমরা পৌঁছে দিতে চাই। মোবাইলে ইন্টারনেটের দাম কমানোর চেষ্টার কথাও বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এটা আসলে বিটিআরসি চেষ্টা করছে যে কিভাবে এই মার্কেটটাকে আসলে একটা ব্যালেন্স করা যায়। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশগুলিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানিয়েছেন। প্যারিস চুক্তির 5ম বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল ক্লাইমেট অ্যাম্বিশন সামিটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা প্যারিস চুক্তির 5ম বার্ষিকী পালন করছি। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ দেশ চুক্তির অধীনে নির্ধারিত লক্ষ্যগুলির কাছাকাছিও নেই। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিষ্ক্রিয়তার কারণে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়বে। The reality is that the climate change is neither going to take a break nor it will spare us from its adverse impact for our inaction. Despite many constraints, Bangladesh has emerged as a global leader on adaptation measures. In this regard, I would like to remind everyone that there is a limit to adaptation. Every year, we are spending $2 billion for climate change sensitive projects and $3 billion for adaptation measures. I would like to conclude urging all developed countries to come forward with predictable and promised mitigation measures along with climate finance. যশোরের পর ঝিনাইদহে বাড়ছে ফুলের আবাদ। ফুল চাষ সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারেও বাড়ছে কৃষকের দক্ষতা। অল্পদিনেই ভালো সাফল্য আসলেও কৃষক চাইছেন যুগোপযোগী প্রযুক্তি ও কৌশলের সঙ্গে থাকতে তাদের প্রয়োজন নিয়মিত কারিগরি সহায়তা। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। মহেশপুরের শ্যামপুর গ্রামের তরুণ কৃষক জসিম মল্লিকের 2 খণ্ডে 40 শতক জমিতে চাষাবাদ। বছর 5 আগেও এই ক্ষেতে ছিল শিমের আবাদ, এখন সেখানে জায়গা নিয়েছে শুভ্র মিষ্টি ফুল চন্দ্রমল্লিকা। পাটশোলা কেন এই গাছটা পড়বে না, বুঝেছেন? এই যে মনে করেন উঠেছে, ঠিক আছে, এইটা আপনার এই যে এই 2 দিকে পাকাটি হবে, এইটার ওদিকেও যাবে না এদিকেও যাবে না, আর এই সুতো এদিকেও আসতে পারবে না, ওদিকেও আসতে পারবে না, ওইটার পড়বে না। আপনারা কাটিং লাগান? জি। কাটিং গুলো কি আপনারা এখান থেকে করেন নাকি? না, এখান থেকে নয়, ভারত থেকে আমদানি করা হয়। আচ্ছা। অন্যান্য ফসল থেকে আপনার এতে লাভবান বেশি আমি। দিবসের দৈর্ঘ্য বাড়িয়ে দিয়ে উদ্ভিদের প্রাকৃতিক খাদ্য দিতে উন্নত বিশ্বের কৃষক যে প্রযুক্তি ব্যবহার করে, চন্দ্রমল্লিকা খেতে সেই এলইডি আলোর ব্যবহার শুরু করেছে জসিম মল্লিক। এতেই বেড়ে গেছে ফুলের ফলন। সন্ধ্যার সময় লাইট জ্বালায়? সন্ধ্যার সময় জ্বালিয়ে দিয়ে আপনার সকালবেলা বন্ধ করা হয়, সারা রাত লাইট জ্বলে। এতে করে গাছ বাড়ে? গাছ বাড়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জসিমের মতো অনেক কৃষকই এখন বেছে নিয়েছে চন্দ্রমল্লিকা খেতে এলইডি ব্যবহারের এই কৌশল। এবং লাইট দিলে উপকারটা হচ্ছে এই বইতে যদি আমার 100 কেজি সার লাগে সেই জায়গায় 30 কেজি দিলে যথেষ্ট। কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা বলছেন, তাদেরও প্রয়োজন প্রযুক্তি দক্ষতা বাড়ানো। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে যদি আবার ট্রেনিং দিয়ে আপনার এরপরে একটু জ্ঞান আমাদের অর্জন করায়, তখন হয়তো আমরা চাষিদেরকে, কৃষকদেরকে আমরা ফুল চাষ সম্বন্ধে তাদের টেকনিক্যাল সাপোর্ট দিতে পারবো। তবে কৃষক বলছেন, এ ধরনের প্রযুক্তি ও কারিগরি সহায়তা নিয়মিত তাদের কাছে পৌঁছানো প্রয়োজন।
সরকারিভাবে যদি এর উপরে কোনো সহযোগিতা পাওয়া যেত, আর্থিক সহযোগিতা, প্রযুক্তিগত দিক, তাহলে চাষি অনেক বেনিফিট পেত। প্রশিক্ষণ নাই কিংবা সরকারি কোনো সুযোগ সুবিধা এখানে নাই, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। সম্পূর্ণ কৃষকের নিজস্ব ধ্যান ধারণা এবং চোখে দেখা প্রযুক্তিগুলো তারা প্রয়োগ করছে। কৃষক মনে করছে যদি কৃষি সম্প্রসারণ বিভাগ তাদেরকে ফুল চাষের প্রকৃত ধ্যান ধারণাগুলো দিতে পারতো কিংবা প্রযুক্তি সহায়তা দিতে পারতো, তাহলে হয়তো তাদের ফুল চাষে লাভের পরিমাণটা আরও বেশি হতো। এই বিষয়গুলোর দিকে সরকার দৃষ্টি দেবে এমনটাই তারা প্রত্যাশা করে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে ঘটনাবহুল একটি দিন ছিল 12ই ডিসেম্বর। এদিন একদিকে যেমন মুক্তিযোদ্ধা এবং মিত্রবাহিনী একের পর এক এলাকা শত্রুমুক্ত করে ঢাকার কাছে চলে এসেছিল, তেমনি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনেও বিরাজ করছিল চরম উত্তেজনা। রিপোর্টে আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। 1971 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের রওনা হওয়ার কথা ভারতের স্বল্প সংখ্যক নীতি নির্ধারকেরই জানা ছিল। সম্ভাব্য বিপদ মোকাবেলা করতে গোপনেই সব প্রস্তুতি নিতে থাকে ভারত। তবে সব কথা না বলে জনগণকেও প্রস্তুত থাকতে বলা হয়। এদিন দিল্লিতে এক বিশেষ জনসভায় দেওয়া ভাষণে দেশবাসীকে দীর্ঘতর এক যুদ্ধের সম্ভাবনা বিষয়ে সতর্ক করেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অন্যদিকে 12ই ডিসেম্বর বিকেলে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন যুদ্ধবিরতি মেনে নিতে তার ভাষায় ভারতের অবাধ্যতার কথা তুলে ধরে আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক আয়োজনের কথা বলেন। তাদের যুদ্ধবিরতির দরকার ছিল নতুন রণকৌশলের স্বার্থে। চীন যেহেতু সরাসরি যুদ্ধে অংশ নিতে চাচ্ছিল না, তাই চীনের মত পরিবর্তনের মাধ্যমে নতুন যুদ্ধ পরিকল্পনার জন্য সময় দরকার ছিল পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক এরকম সমীকরণের মধ্যে মুক্তিযোদ্ধা এবং মিত্র বাহিনীর ঢাকার দিকে এগিয়ে যেতে বাংলাদেশ ও ভারতেরও দরকার ছিল সময়। তাই এদিন নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের প্রতিনিধি দীর্ঘ বক্তৃতা করেন। পাকিস্তানের প্রতিনিধির বক্তৃতাও ছিল দীর্ঘ। এক পর্যায়ে বৈঠক মুলতবি হয়ে যায় এবং সিদ্ধান্ত না হওয়ায় ঢাকার দিকে আরও এগিয়ে যাওয়ার সময় পায় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। 12ই ডিসেম্বর সকাল 8টায় মুক্ত হয় নরসিংদী। বিকেলে মিত্রবাহিনীর একটি ইউনিট ডেমরাঘাট থেকে মাত্র 5 কিলোমিটার দূরে পৌঁছে যায়। টাঙ্গাইলে নামা প্যারাট্রুপারদের সহ জামালপুর এবং ময়মনসিংহ থেকে ঢাকার দিকে এগিয়ে আসতে থাকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে রয়েছে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন মিশু চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। মিশু। হাসিব, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। তীব্র উত্তেজনার পর বেক্সিমকো ঢাকাকে 2 রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লে অফে খেলা নিশ্চিত করল ফরচুন বরিশাল। আফিফ এবং হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে পর মিরপুরের পিচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ঢাকার ওপেনার নাইম শেখ। তারপরেও মুশফিকের দলকে 191 রানে আটকে রেখে ম্যাচ জেতে বরিশাল। 14ই ডিসেম্বর এলিমিনেটর ম্যাচে খেলবে বরিশাল এবং ঢাকা। আর প্রথম কোয়ালিফায়ে মাঠে নামবে টেবিলের 2 শীর্ষ দল চট্টগ্রাম এবং খুলনা। আরিফ চৌধুরীর রিপোর্ট। বঙ্গবন্ধু টি-20 কাপ বিপিএল এর ছায়া টুর্নামেন্ট। কোভিড পরিস্থিতিতে বিপিএল আয়োজন সম্ভব নয়, তাই এই টুর্নামেন্টটা করছে বিসিবি। 4 দলের 3টি আগেই কনফার্ম করেছিল প্লে অফ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফরচুন বরিশালের জন্য হয়ে গেল ডু অর ডাই সিচুয়েশন। শেষ 4-এ নাম লেখাতে জয়ের বিকল্প নেই, ঢাকাকে হারাতেই হবে। পরিস্থিতির প্রত্যাশা অনুযায়ী ব্যাট চালালেন হৃদয়, সাইফ, আফিফরা। অধিনায়ক তামিম আর তরুণ প্রতিশ্রুতিশীল ইমন
দ্রুত ফিরে গেলেও 50 করেছেন এই 3 তরুণ। এর মধ্যে সাইফের 43 বলে 50 রানের ইনিংসটা ধীর স্থির ক্লাসিক, তবে আফিফ হোসেন ধ্রুব আর তৌহিদ হৃদয় ম্যাচের টেম্পারমেন্ট বুঝে 22 গজে যেন ঝড় তুলেছেন। হৃদয় 22 বলে 51 আর আফিফ নট আউট ছিলেন 25 বলে 50 রান করে। দুজনের 91 রানের জুটি বরিশালকে এনে দেয় 193 রানের টোটাল। জবাব দিতে নেমে নাইম সাব্বিরের ওপেনিং জুটিতে 52 রান পেলেও সোহরাওয়ার্দী শুভর ম্যাজিক্যাল স্পেলে একটা সময় কোণঠাসা হয়ে পড়ে মুশফিকের দল। 3 ওভারে মাত্র 13 রান দিয়ে 3 উইকেট নয় ঢাকার ব্যাটিং লাইন আপকেই এলোমেলো করে দেন জাতীয় দলে অনেক আগে খেলা এই অলরাউন্ডার। 7 ছক্কায় 64 বলে 105 রানের দুর্দান্ত ইনিংসে ঢাকাকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন ওপেনার নাইম শেখ, কিন্তু শেষ হাসিটা তার নয়। তারপরও ম্যাচ সেরা এই ওপেনিং ব্যাটসম্যান। এর আগে দিনের প্রথম ম্যাচে টেবিলের শীর্ষ দল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে লড়াই জমাতেই পারেনি মিনিস্টার গ্রুপ রাজশাহী। একতরফা ম্যাচে সৌম্য সরকার আর লিটন দাসের জোড়া 50-তে 4 উইকেটে 175 রান তুলে চট্টগ্রাম। জবাব দিতে নেমে 138 রানে থেমে গিয়ে রাজশাহী ম্যাচ হারে 36 রানের ব্যবধানে। 8 ম্যাচে মাত্র 2টি জয়। 5 দলের টুর্নামেন্টে প্লে অফের টিকিট না হয় রাজশাহীর জন্য বঙ্গবন্ধু টি-20 কাপ এখানেই শেষ। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কাতারের বিপক্ষে 2022 বিশ্বকাপ ও এশিয়ান অঞ্চলে ই গ্রুপের বাছাইয়ের ম্যাচ শেষে সবাই দেশে ফিরলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দোহাতেই রয়ে যান জামাল। ভারতীয় আই লিগ খেলতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা মোহামেডানে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের পোস্টার বয়ের, তবে করোনা পজিটিভ আসায় কাতারেই আইসোলেশনে আছেন তিনি। ইউরো ক্লাব ফুটবলে আজ মাঠে গড়াচ্ছে নগর প্রতিদ্বন্দ্বিতার লড়াই। স্প্যানিশ লা লিগায় বাংলাদেশ সময় রাত 2টোয় মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। তার আগে রাত 11:30টায় ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড আতিথ্য দেবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে। এটা দুই দলের 183তম পারস্পরিক মোকাবেলা ও মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে ম্যান ইউ পয়েন্ট টেবিলের 7ম স্থানে আর 18 পয়েন্ট নিয়ে 8ম সিটি। ম্যান ইউর প্রথম একাদশে 2 স্ট্রাইকার মার্শিয়াল ও কাভানি থাকার সম্ভাবনা কম। সিটির একাদশে শুরুতে নাও দেখা যেতে পারে অ্যাগুয়েরেকে। মাদ্রিদের ডি স্টেফানো স্টেডিয়ামে লস ব্লাঙ্কোসের মুখোমুখি হবে লা লিগা টেবিলের শীর্ষ 2 দল অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ আছে 4র্থ স্থানে। রিয়ালের প্রথম একাদশে ফিরছেন কারভাহাল ও ভালভার্দে। দুই দলের শেষ মোকাবেলায় বেনসেমার গোলে জেতে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডভস্কি 25শে নভেম্বর করা 11 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপ্পে, ব্রাজিলিয়ান নেইমার, মোহাম্মদ সালাহ ও সার্জিও রামোসের মতো ফুটবলাররা। গেল মৌসুমে রোনালদো এবং ফন ডাইককে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরস্কার জেতেন আর্জেন্টাইন ফরওয়ার্ড মেসি। রেকর্ড 6 বার ব্যালন ডিওর বা ফিফার বর্ষসেরা এই পুরস্কার জেতা বার্সা তারকা এবারও আছেন শীর্ষদের তালিকায়। দ্বিতীয় সর্বোচ্চ 5 বার এই পুরস্কার জেতা জুভেন্টাসের রোনালদো এবারও আছেন মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে গেল মৌসুমে ট্রেবল জিতিয়ে শীর্ষ 3-এ জায়গা করে নিয়েছেন রবার্ট লেভানডভস্কি। এই পলিশ স্ট্রাইকার চ্যাম্পিয়ন্স লিগে 15টি এবং বুন্দেসলিগায় করেছেন 34টি গোল। 17 ডিসেম্বর ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। করোনা ভাইরাসের কারণে এবারের আসরটি ভার্চুয়াল পরিসরে। সম্মানিত দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছি মূল সংবাদে হাসিবের কাছে। আপনাকে ধন্যবাদ। আই স্পোর্টসের খেলাধুলার সব আপডেট শুনছিলাম মিশু চৌধুরীর কাছে। চলে যাচ্ছে অন্যান্য খবর সর্বরে। কক্সবাজারের টেকনাফ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হওয়া অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন রোববার আদালতে জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম। শনিবার দুপুরে তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব 15। দীর্ঘ 4 মাসের বেশি সময় তদন্ত শেষে রোববার বেলা 11টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
চলতি বছরের 31 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। পরে তার বোনের করা মামলায় এখন পর্যন্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ সহ 14 আসামি কারাগারে আছেন। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতি পর্যায়ে থাকছে করোনায় জার্মানির মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা এর কোনো বিকল্প নেই। অযথা দূতাবাসে ছুটি করে গোপন সভা করে সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যারা পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন এখন পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হলেও কোনো কথা বলছেন না। তার অর্থ তারা আজ তাদের নিজেদের বক্তব্যে লজ্জা পেয়েছে। এক ওয়েবিনারে যুক্ত হয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বহুবার বলেছে পদ্মা সেতু হবে না, এখনো বিএনপি কোনো কথা বলছে না। উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, এতে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের উন্নয়ন চায় না। তথ্যমন্ত্রী আরেক প্রশ্নের উত্তরে বলেন, পদ্মা সেতুর কোনো টোল এখনো নির্ধারণ হয়নি। যারা টোল প্রসঙ্গে কথা বলছেন তারা এর আগেও পদ্মা সেতু নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছিল। বিএনপি যেভাবে বলেছিল যে পদ্মা সেতু সরকার করতে পারবে না, এবং বেগম খালেদা জিয়া আরও যুক্ত করেছিলেন এই সেতুর উপর দিয়ে কেউ যাবেন না, যদি করেও তাহলে এই সেতুর উপর দিয়ে কেউ যাবেন না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তারা কি এই সেতুর উপর দিয়ে যাবেন না সেতুর নিচ দিয়ে যাবেন? দেশের সমস্ত মানুষ আনন্দ উল্লাসে উচ্ছ্বসিত, তখন এই গুটি কয়েক ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান বিএনপির মুখে কোনো উচ্ছ্বাস নেই। অর্থাৎ এতে প্রমাণিত হয় এরা কি দেশের ভালো চায় না। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মহামারী শুরু হওয়ার পর জার্মানিতে করোনা ভাইরাসের শুক্রবার রেকর্ড 585 জনের মৃত্যু হয়েছে, আরও প্রায় 30,000 জন আক্রান্ত হয়েছেন। বড়দিনের আগে জার্মানিতে লকডাউন কার্যকর করার কথা জানিয়েছে দেশটির সরকার। জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে এরই মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার 16টি অঙ্গরাজ্যের নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। রাশিয়া ও ইউক্রেনেও শুক্রবার রেকর্ড সংখ্যক মৃত্যু আক্রান্ত হয়েছে। রাশিয়ায় 24 ঘন্টায় 613 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মস্কো ও সেন্ট পিটার্সবার্গের পরিস্থিতি সবচেয়ে খারাপ। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় 516 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় কারফিউয়ের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে দেশটির সরকার। স্পেন, রোমানিয়া, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সার্বিয়াতেও করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এবারে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। ডিসেবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন এর আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নিয়ে অনলাইন সম্মেলন হয়েছে। ইচ্ছে থাকলেও আর্থিক সংকটের কারণে উদ্যোক্তা হতে পারছেন না এমন ব্যক্তিদের এগিয়ে নিতে ও তাদের স্বপ্ন পূরণের লক্ষ্য সামনে রেখে ওই সম্মেলন হয়। দুদিনের সম্মেলন উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর কাজী খালিকুজ্জামান আহমেদ। আরও ছিলেন DRRA এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন ও অন্যরা। সম্মেলনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। এবারে জানবো অর্থনীতি সংবাদ। একটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাজ্য ও ভিয়েতনাম। এর আওতায় আগামী 7 বছরের মধ্যে উভয় দেশের 99% শুল্ক প্রত্যাহার হবে। উভয় দেশের বাণিজ্য মন্ত্রী এক যৌথ বিবৃতিতে জানান, যদি চুক্তিটি কার্যকর হয় তাহলে ভিয়েতনামের 11 কোটি 40 লাখ পাউন্ড বা 15 কোটি 10 লাখ ডলার শুল্ক বাঁচবে। যুক্তরাজ্যের রফতানিতে শুল্ক বাঁচবে 3 কোটি 60 লাখ পাউন্ড। ভিয়েতনামের শিল্প বাণিজ্য মন্ত্রী ট্রান তুয়ান আন বলেন, 1 জানুয়ারি থেকে ভিয়েতনাম ও যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হবে। এবারে রয়েছে চট্টগ্রাম সংবাদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি এ ঘটনার উস্কানিদাতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দাবি জানান তারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশিস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী সহ অন্যরা। এবারে রয়েছে পুবলি ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাল্টা বাগান করে সফল হয়েছেন এক কৃষি উদ্যোক্তা। ৩ বছর আগে ৮০ শতক জমিতে মাল্টা বাগান গড়ে তোলেন তিনি। এবার বাগান থেকে তার আয় হয়েছে ৫ লাখ টাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাঙামাটিতে সোলার ফেন্সিং পদ্ধতিতে হাতি সুরক্ষার উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ। হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে গহীন বনে প্রাণীটির জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রাঙামাটি থেকে মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে শৌমিক আহমেদের রিপোর্ট। রাঙামাটির কাকতাই, লংদু, বাঘাইছড়ি, বিলাইছড়ি ও নানিয়ার চরের বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় হাতির অভয়ারণ্য রয়েছে। সংরক্ষিত এ বনাঞ্চলে গড়ে ওঠা বসতিতে প্রায়ই ভাঙচুর চালায় হাতির পাল। ৩ বছরের কম সময়ে শুধু কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্বে প্রাণ হারিয়েছে অন্তত 15 হাতি। সোলার ফেন্সিংয়ের মাধ্যমে লোকালয়ে হাতি প্রবেশ বন্ধ করতে চায় বন বিভাগ। বন বিভাগ সোলার ফেন্সিং এখানে তৈরি করার চেষ্টা করছি। এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা 4 কিলোমিটার সোলার ফেন্সিং তৈরি করে যাতে হাতি লোকালয়ে আসতে না পারে তার ব্যবস্থা করব। আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 4 কিলোমিটার সোলার ফেন্সিং তৈরি করব। কোনোভাবেই যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এই সোলার ফেন্সিংয়ের মাধ্যমে আমরা একটা রক্ষা করার চেষ্টা করছি। পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা ও হাতির অভয়ারণ্য নিশ্চিত করতে সচেতনতা তৈরিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। পর্যাপ্ত খাবার তারা পাচ্ছে না, যেটুকু প্রয়োজন তাদের ওইটুকু পাচ্ছে না দেখে তারা লোকালয়ে চলে আসছে। আমরা তাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আসলে মানুষের সাথে হাতির বা বন্যপ্রাণীর দ্বন্দ্ব থাকতে পারে না, যে যার জায়গাতেই কিন্তু সহাবস্থান করবে। স্থানীয়দের অভিযোগ, বনাঞ্চল উজাড়ের কারণে খাদ্য সংকটে পড়ে লোকালয়ে আক্রমণ করছে হাতির দল। আজকে যদি বনের ভিতরে খাদ্য থাকলে হাতিগুলো লোকালয়ে আসবে না। যদি এদের খাদ্যের ব্যবস্থা করা হয়, তাহলে পশু পাখি খাদ্য ব্যবস্থা করা হয়, তাহলে এলাকার জনগণও বাঁচবে। পর্যাপ্ত পরিমাণ খাবার যদি বন বিভাগের মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে হাতিগুলো আমার মনে হয় বিলুপ্ত হবে না। বন বিভাগের হিসেবে এরই মধ্যে 12 প্রজাতির হাতি বিলুপ্ত হয়েছে, আর হুমকির মুখে আরও 17 প্রজাতি। শৌমিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যমুনা ব্যাংক লিমিটেডের বালিগাঁও শাখা গার্ডেন সিটি বালিগাঁও বাজারে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতি ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাখা স্থানান্তর উদ্বোধন শেষে নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে ও অর্থায়নে মীর কাদিম পৌরসভার গোয়াল ঘূর্ণি গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংবাদের পর্যায়ে আবারও সময় হয়ে গেল অশোক লীলা ডিভা দটস বিরতি নেবার। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানিয়ে ফিরবো।